সদ্য বিবাহিত এক জোড়ার বউ অদল বদল হয়ে যায় ঘোমটার কারণের জন্য। তারপর অবস্থার পরিপ্রেক্ষিতে এই দুইজনের জীবন কিভাবে তাদেরকে আবার তাদের নিজেদের স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসবে এবং এতে কি পরিমাণ জটিলতা সৃষ্টি হবে তাই আমরা দেখব লাপাতা লেডিজ মুভিটির এই এক্সপ্লেনেশন ভিডিওটিতে। তো যাওয়া যাক সিনেমান্ডির দুনিয়ায় লাপাতা লেডিজ মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে। গল্পটি শুরু হয় নির্মল প্রদেশ বলে একটি গ্রামে, যেখানে দেখা যায় বিয়ে শেষে বর বউকে আশীর্বাদ করা হচ্ছে এবং এবারে তাদের বিদায়ের পালা হতে চলেছে। আর এই বিয়ের বরের নাম হলো দীপক আর কনের নাম হলো ফুল। ফুল আর দীপকের সদ্য বিয়ে হয়েছে, তাই ফুল বাপের বাড়ি থেকে দীপকের সাথে তার শ্বশুর বাড়ির দিকে যাত্রা করবে। ফুলের গ্রামটি দীপকের গ্রাম থেকে বেশ দূরে, আর সেখানে নৌকায় নদী পার হয়ে গিয়ে তারপর ট্রেনে করে যেতে হয়। তো দেখা যায় দীপক বাসে যেতে যেতে ফুলকে বলছে তার সমস্ত গয়না খুলে দিতে, কেননা যাত্রাপথ অনেক বড় এবং তার চুরি হয়ে যেতে পারে। তো তারা এবার ট্রেনে চেপে বসে, আর ট্রেনে চেপে বসবার সময় ফুল তার পুরো মুখটি ঢেকে বসে। তো ট্রেনে ফুলের মতো আরো দু একজন বিবাহিত কাপেল যাত্রা করছিল। এরপর ট্রেনে সবাই নিজেদের মধ্যে কথাবার্তা বলছিল এবং তারা সবাই বলাবলি করছিল যে তারা বিয়েতে কি কি পেয়েছে। এরই মধ্যে দীপকের টয়লেট পায় এবং সে হালকা হওয়ার জন্য একটু বাইরে যায়, আর তখনই কামরার কোণেদের মধ্যে বসবার স্থানের অদল বদল হয়ে যায়। এরপর মূর্তি স্টেশন অর্থাৎ যেটিতে কিনা দীপকরা নামবে সেটি আসলে দীপক তাড়াহুড়োতে ভুলবশত অন্য আরেকজনের স্ত্রীকে নিয়ে নেমে যায়। আর এটা হওয়ার কারণ ছিল সেই কামরাতে সব কোণের মুখে একই রকম ঘোমটার আড়ালে ঢাকা ছিল। এরপর বাড়ি পৌঁছালে সবাই নতুন বউয়ের আশীর্বাদ সেরে তাকে ঘোমটা তুলতে বলে, কিন্তু নতুন বউ ঘোমটা তুললে তারা যা দেখতে পায় তারা তাতে হকচকিয়ে যায়। এটা তো ফুল ছিল না, বরং কোণে অদল বদল হয়ে গেছে, আর এই সবকিছুই ঘোমটার জন্যই হয়েছে। এরপর নতুন বউ বলে যে নিশ্চয়ই দীপকের বউ এখনো ট্রেনেই রয়ে গেছে এবং সে তো কিছু চেনেও না। এতে করে দীপক স্টেশনে যায় তার নতুন বউকে খুঁজতে। অপরদিকে যাকে দীপক নিজের বউ ভেবে নিয়ে এসেছিল তার থেকে দীপকের বাড়ির লোক তার নাম জানতে চাইলে সে তার নাম পুষ্পা বলে এবং বলে যে সে ছত্তিশগড়ের সাম্বেলাতে থাকে। এদিকে ট্রেনের মধ্যে যখন ফুলের ঘুম ভাঙে তখন সে ট্রেন থেকে নেমে স্টেশনে দীপকের খোঁজ করতে থাকলে তাকে কোথাও দেখতে পায় না, কিন্তু সে শুনতে পায় কেউ একজন জয়া জয়া করে তাকে আওয়াজ দিচ্ছে। এরপর লোকটি যখন ফুলকে বলে যে সে তাকে সাহায্য করে দেবে তখন ফুল সেখান থেকে পালিয়ে যায়। এখানে বলে রাখা ভালো জয়ার স্বামীর নাম ছিল প্রদীপ সিং। তো জয়ার স্বামী অর্থাৎ প্রদীপ সিং তার ফোনটি খুঁজে পায় না এবং সে ভাবে সেটি তার স্ত্রীর কাছেই রয়ে গেছে। এদিকে দীপকরা স্টেশনে এসে ফুলের অনেক খোঁজাখুঁজি করলে তাকে খুঁজে পায় না। ওদিকে দেখা যায় পুষ্পা তার ফোনের সিম কার্ডটি খুলে সেটিকে পুড়িয়ে দেয়। সকালবেলা একা স্টেশনে যখন ফুল কান্নাকাটি করে এবং শেষমেশ ভয়ে পালাতে যায় তখন তার সাথে দেখা হয় ছোটুর এবং সে ফুলকে স্টেশনের জিপিতে নিয়ে যায়। সেখানে স্টেশন মাস্টার তার শ্বশুর বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করলে সে সঠিকভাবে কিছু বলতে পারে না, শুধু সে বলে সেটি একটি ফুলের নামে। ওদিকে পুষ্পা দীপকের মায়ের ঘরে আসে এবং তার শাড়ি গয়না দিয়ে সন্দেহজনকভাবে সমস্ত কিছু ঘরের দেখতে থাকে। এরপর দীপক পুষ্পাকে থানাতে নিয়ে যেতে চায় যাতে করে সে তাকে বাড়িতে পৌঁছে দিতে পারে। থানাতে দীপকরা পৌঁছালে তার বন্ধু পুলিশ অফিসারকে জানায় যে দীপকরা শ্বশুরবাড়ি থেকে নিজেদের গ্রামে আসবার সময় দীপকের বউ হারিয়ে যায় এবং এই ব্যাপারটি বললে পুলিশ সাহেব 15,000 টাকা দাবি করে বসেন। এরপর দীপক পুলিশ আধিকারিককে সমস্ত ঘটনা একের পর এক বলে যেতে থাকে যে 4 দিন আগে তার গঙ্গাপুরের ফুলকুমারীর সাথে বিয়ে হয়েছিল এবং বিয়ের পরের দিনই তার সমস্ত পরিবার বাড়ি ফিরে গেলেও কেবলমাত্র সে তার শ্বশুর বাড়িতে থেকে গিয়েছিল, কেননা ফুলের অসুস্থ দিদিমা শেষ ইচ্ছে ছিল ফুলের বিয়ের পর তাদের নামে দেবীর কাছে মেয়ে জামাই নিয়ে পুজো দেওয়া। এরপর
এরপর স্টেশন থেকে বাড়ি পৌঁছালে সে দেখে যে তার বউ অদল বদল হয়ে গেছে এবং ফুলের জায়গায় পুষ্পা নামের মেয়েটি এখন তাদের বাড়িতে রয়েছে। এরপর পুলিশ অফিসার পুষ্পার স্বামীর নাম জিজ্ঞাসা করলে দীপক বলে তার নাম হলো পঙ্কজ, কেননা পুষ্পা এই নামটি তাকে বলেছিল। এবং পুলিশ অফিসার পুষ্পাকে থানায় নিয়ে আসার কথা বললে দীপক বলে যে পুষ্পা থানার নাম শুনে ভয়ে আর আসতে রাজি হয়নি। এরপর পুলিশ অফিসার দীপকের স্ত্রীর ফটো চাইলে দীপক যে ফটোটি পুলিশ অফিসারকে দেয় সেটি দেখে তার হাসি বেরিয়ে যায়, কেননা ফটোতেও ফুলের ঘোমটাটি এক মাথা অবধি টানা ছিল। এরপর পুলিশ অফিসার দীপকদের যেতে বলে, কিন্তু পরের দিন পুষ্পাকে পুলিশ স্টেশনে নিয়ে আসতে বলে এবং পুষ্পার ওপরে সন্দেহ করতে থাকে। এরপর দীপক বাড়ি পৌঁছালে সে জানতে পারে যে পুষ্পা মন্দির গিয়ে এখনো আসেনি। অন্যদিকে ছোটু ফুলকে মঞ্জু মায়ের দোকানে নিয়ে যায়, যেখানে মঞ্জু মাই ফুলকে বলে যে তার সাথে ফ্রড হয়েছে এবং বলে যে সে একটা বোকা, যে সে তার শ্বশুর বাড়ির ঠিকানা জানে না। ওদিকে জয়ার স্বামী পুলিশ স্টেশনে যায় তার বউয়ের হারিয়ে যাওয়ার এফআইআর করতে এবং সেখান থেকে জানা যায় তার আগেও একটি বউ ছিল এবং তাকে সে পুড়িয়ে মেরেছে। অপরদিকে পুষ্পা মন্দির থেকে দেরি করে ফিরলে সবাই তাকে জিজ্ঞাসা করে সে এতক্ষণ কি করছিল। আর যখন পুষ্পার শ্বশুর মশাই বলে যে সেও তো ওই মন্দিরে ছিল কিন্তু তাকে তো সে সেখানে দেখতে পায়নি, তখন পুষ্পা বলে নতুন হওয়াতে সে বড় করে ঘোমটা টেনে রেখেছিল, তো এই ঘোমটাই হচ্ছে যত গন্ডগোলের প্রধান দোষী। এরপর পুষ্পাকে তার শাশুড়ি মায়ের লকারে একটি রেশন কার্ড রাখতে দেখা যায়। দীপক পুষ্পাকে থানাতে যেতে বললে সে কিছু না বলে বেরিয়ে যায়। এরপর দীপককে তার স্ত্রীর কথা ভাবতে দেখা যায় যে কিভাবে সে বিয়ের পরের দুটো দিন ফুলের সাথে কাটিয়েছিল। এরপর মূর্তি পুলিশ স্টেশনে একটি ফ্যাক্স আসে, যেখানে দেখা যায় বেলাপুর কাটারিয়া এক্সপ্রেস অর্থাৎ যেটিতে দীপকরা সফর করেছিল সেটি থেকে ওই দিন আরো একটি কনে নিখোঁজ হয়েছিল এবং সেই কারণে সে পাতিলা থানার অফিসারকে ফোন করে, যেখানে জয়ার স্বামী তার নিখোঁজের এফআইআর করেছিল। তো সেখানে দুই পক্ষের পুলিশ অফিসারের কথা থেকে বোঝা যায় যেখানে মূর্তি থানার কোণে তার সমস্ত সোনা গয়না খুলে নিখোঁজ হয়েছে, সেখানে পাতিলা থানার কোণে 15 তোলা সোনা এবং মোবাইল ফোন নিয়ে পালিয়ে গেছে। তো এতে মূর্তি থানার পুলিশ অফিসার এর পুষ্পার ওপর সন্দেহ আরো বেড়ে যায়। এরপর ছোটু ফুলকে তার নিজের ঘরে নিয়ে আসে এবং তাকে থাকতে দেয়। অপরদিকে দেখা যায় রাতের বেলা পুষ্পা তার ফোনটিতে একটি নতুন সিম এনে লাগায়। অন্যদিকে ফুল তার খৈচা মঞ্জু মাসির কাছে রাখতে দিলে সে তাকে শুনিয়ে দেয় যে স্বামী তাকে ফেলে রেখে চলে গেছে, তার জন্য এত ভেবে লাভ কি। তখন ফুল মাসিকে বলে যে তার স্বামী অবশ্যই তাকে খুঁজে নিয়ে যাবে, কিন্তু মাসি তা মানতে চায় না। এরপর মঞ্জু মাসি তাকে তার কাজে সাহায্য করতে বলে। এরপর পুষ্পার যাকে তার স্বামী সম্বন্ধে জিজ্ঞাসা করলে তাদের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয় এবং তাদের মধ্যে বেশ একটি বন্ধুর সম্পর্ক গড়ে ওঠে। ওদিকে বাবলু পুষ্পাকে বলে যে সেই তার চাচি, কেননা তার উপরেও তো কোনো নাম লেখা নেই, যেমন মন্দির থেকে আনা জুতোর উপর কোনো নাম লেখা থাকে না। তাতে পুষ্পা কিছুটা থতমত খেয়ে যায় এবং তার হাতে জয় নামের ট্যাটুটি সে দেখতে থাকে। এরপর দীপক পুষ্পাকে নিয়ে থানায় আসে এবং পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। তখন জিজ্ঞাসাবাদে অফিসার তার বাবার নাম জিজ্ঞাসা করলে সে মিথ্যা কথা বলে এবং থানায় টাঙানো রাজেন্দ্র প্রসাদের ফটোটির দিকে তাকিয়ে সে বলে তার বাবার নাম রাজেন্দ্র প্রসাদ। তখন পুলিশ অফিসার বলে যে তার ঘরের নাম্বার অনুযায়ী সত্যদেব বলে একজনের নাম পাওয়া যায়, তাহলে কি সে কিছু মিথ্যা কথা বলছে, এবং তাকে তার ঘোমটা ওঠাতে বলে। এরপর বিভিন্ন ভাবে পুষ্পাকে জেরা করা হয় এবং প্রতিবার সে কিছু না কিছু বলে নিজের নিখোঁজ হওয়ার ব্যাপারটি কাটিয়ে দিতে চেষ্টা করে। তারপর যখন পুলিশ অফিসার তাকে কোনো চিহ্ন বা ট্যাটু সম্বন্ধে জিজ্ঞাসা করে সে তখন তার হাতের ট্যাটুটি দেখায় এবং আশ্চর্যভাবে সেটি জয়া থেকে পরিবর্তন হয়ে এখন দেখা যায় সেটিতে শ্রেয়া নাম লেখা আছে। এতে অফিসার তাকে জিজ্ঞাসা করে তার নাম যদি পুষ্পা হয় তাহলে কেন সে শ্রেয়া নাম লিখিয়েছে ট্যাটুটিতে,
এবং অফিসারের এতে সন্দেহ আরো বেড়ে যায় পুষ্পার উপর। এরপর পুলিশ কনস্টেবলকে সে পুষ্পার ফটো নিতে বলে এবং আশেপাশের সব থানাতে তা পাঠিয়ে দিতে বলে। তো ফটো তোলার সময় পুষ্পা কিছুতেই ঘোমটা খুলে ফটো তুলতে রাজি হয় না এবং তাতে অফিসার তাকে আঙুলের ছাপ দিতে বলে। এরপর পুলিশ অফিসার পুষ্পাকে বুদ্ধি করে পেছন থেকে জয়া বলে ডেকে ফেললে সে আশ্চর্যভাবে পেছনে ফিরে তাকায় এবং তার চুরি নেবার নাম করে কথা ঘুরিয়ে পুলিশ স্টেশন থেকে চলে যায়। এতে অফিসার মনে মনে হাসতে থাকে। অপরদিকে মঞ্জু দাদি ফুলকে তার নিজের বাড়িতে নিয়ে আসে। এরপর ফুলের সাথে দাদিমার এক সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। তো দাদিমা ফুলকে তার বিয়ের শাড়িটি খুলে রাখতে বললে সে বলে তার স্বামী আসলে অন্য শাড়িতে তাকে চিনতে পারবে না, তাই এই শাড়িটি সে পরে থাকবে। তো পরের দিন ফুল কালাকাত তৈরি করে দাদিমার দোকানের জন্য এবং সবাই তার মিষ্টির খুব প্রশংসা করে, কিন্তু তখনও ফুলের তার শ্বশুরবাড়ির গ্রামের নাম মনে পড়ে না। এরপর পুষ্পা মন্দিরে আসলে পুলিশ অফিসার তার পিছু করে এবং বলে যে পুষ্পা মন্দিরে আসে কেননা সমস্ত গ্রামে একমাত্র মন্দিরেই মোবাইল টাওয়ার সবচেয়ে ভালো পাওয়া যায়। তো সেখানে দেখা যায় পুষ্পা সোনার দোকানে কিছু বিক্রি করে টাকা নেয়। অপরদিকে দীপক তার বউয়ের ঘোমটার ফটো নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় তার খোঁজ চালাতে থাকে, কিন্তু ঘোমটা থাকার দরুন কেউ তার সাহায্য করতে পারে না। এরপর পুষ্পা ট্রাভেল এজেন্সির কাছে যায় এবং তাতে পুলিশের সন্দেহ হয় যে পুষ্পা নিশ্চয়ই পালিয়ে যাবে। ওদিকে খেতে দীপকের বন্ধু গুঞ্জনের সাথে পুষ্পার কিছু কথোপকথন হতে দেখা যায় এবং সেখানে পুষ্পার কথাবার্তার টানে সে বুঝতে পারে যে পুষ্পা ভালো ইংরেজি জানে, তাহলে সে কেন থানাতে নিজের টিপসই দিল। এরপর চাচাজি চলে আসে এবং গুঞ্জনকে বলে যে খেতে পোকা লেগেছে এবং এতে সমস্ত ফসল নষ্ট হয়ে যেতে বসেছে, এবার তাহলে কি করতে হবে। তো এতে পুষ্পা পোকা মারার এক বিশেষ তারকিব বলে এবং সবাই তাতে খুব প্রভাবিত হয় এবং তাকে বলে যে সে অবশ্যই খেতিবাড়ি সম্বন্ধে অনেক কিছু জানে। তো এর উত্তরে পুষ্পা বলে যে তার বাবার বিশাল চাষের জমি আছে এবং সেখান থেকেই সে এসব শিখেছে। এই বলে সে কথা ঘুরিয়ে চলে যায়। এরপর পুষ্পা তার জায়ের মধ্যে কথাবার্তা চললে সে তাকে বলে যে ছোটবেলা থেকে সে তার বাবার চাষের জমি নিজেদের থেকে হাতছাড়া হতে দেখেছে এবং এর জন্য তার মায়ের সোনা গয়নাও বিক্রি হয়ে গিয়েছে, তাই বড় হয়ে সে এই ব্যাপারে জ্ঞান অর্জন করে এত কিছু শিখেছে। ওদিকে পুলিশ স্টেশনে দেখা যায় অফিসারের তোলা পুষ্পা সব ফটোতেই তার চেহারা ঘোমটা দিয়ে সম্পূর্ণ ঢাকা, তাই তেমন ভাবে প্রমাণ স্পষ্ট হচ্ছিল না। এরপর এমএলএ সাহেবের বক্তৃতা সভায় দীপককে মঞ্চে তোলা হয় এবং বক্তৃতা সভা আরো চটপটা বানানোর জন্য এমএলএ সাহেব এই বক্তৃতা দেন যে এটা বিরোধী পার্টির ষড়যন্ত্র যে তারা দীপকের বউকে অপহরণ করে নিয়ে গেছে। এরপর দীপক এমএলএ সাহেবকে তার স্ত্রীর নাম বলতে বললে এমএলএ সাহেব জ্যোতি জ্যোতি বলে চেল্লাতে থাকে এবং দীপকের কোনো কথা শোনে না। এরপর বাবলু পুষ্পার ফোনটি কোনো রকমে পেয়ে যায় এবং সেটি নিয়ে খেলতে থাকে। এতে কোনো রকমে পুষ্পা অবস্থা সামলে নেয়। এরপর পুষ্পা তার জায়ের হাতে বানানো তার স্বামীর একটি পেন্সিল স্কেচ পেয়ে যায় এবং সে তাকে বলে যে মা সরস্বতী তাকে এই গুণ দিয়েছে এবং সেটিকে তার কাজে লাগানো উচিত। এরপর পুলিশ অফিসার তার দূরবীন দিয়ে দেখতে পায় যে পুষ্পা আর গুঞ্জন পরস্পরের মধ্যে বেশ হেসে খুশি গল্পগাছা করছে এবং কনস্টেবল অফিসারকে জানায় যে হেমা ত্রিপাঠীর নামে 5 বার 5,000 টাকার মানি অর্ডার পাঠিয়েছে এই পুষ্পা, কিন্তু সঠিক প্রমাণের অভাবে এখনো তাকে ধরা যাবে না। অপরদিকে ফুল দাদিকে মেয়েদের এই পরিস্থিতির কথা জিজ্ঞাসা করলে দাদিমা হাসতে হাসতে জবাব দেয় যে যেখানে মেয়েরা জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করতে পারে, কিন্তু পুরুষ মানুষরা চায় না যে মেয়েরা সেটা বুঝতে শিখুক। তো এটাই হলো সমাজের আসল ফ্রড যা যুগ যুগ ধরে হয়ে আসছে। এতে ফুল বলে যে শ্বশুর বাড়িতে গিয়ে সেও কিছু না কিছু করে তার স্বামী সাহায্য করবে। এরপর পুষ্পা তার শাশুড়ি মায়ের খাবারের প্রশংসা করলে সে বলে মেয়েদের খাবারের প্রশংসা কেউ করে না এবং যেহেতু দীপকের বাবা এবং দীপক এই খাবারটি পছন্দ করে না তাই সে তা বানানো ছেড়ে দিয়েছে এবং সে এখন নিজের পছন্দ অপছন্দ প্রায় ভুলেই গেছে। এরপর পুষ্পাদের দুই জায়ের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখে তার শাশুড়ি মা বলতে থাকে যে সংসারের সব সম্পর্কই থেকে যায় কিন্তু বন্ধুর সম্পর্কটি আর থাকে না এবং নিজের শাশুড়িকে তার বন্ধু হবার জন্য বলে। অপরদিকে রাত্রে বন্ধুরা মিলে দীপককে বলে যে
ফুল আর ফিরে আসবে না এবং তাই এখন তার পুষ্পাকেই বিয়ে করে নেওয়া উচিত। এতে গুঞ্জন কথার মাঝে ভান টেনে বলে যে ওরকম ভাবে বিয়ে হয় না, সবকিছুরই একটা নিয়ম আছে। এরপর দীপকের সাথে তার বন্ধুদের হাতাহাতি হয়ে যায়। ওদিকে দীপক মদ খেয়ে বাড়িতে আসলে পুষ্পা তাকে সামলে ঘরে নিয়ে যায় এবং ঘুমের ঘোরে দীপক তাকে ফুল বলে সম্বোধন করে। ওদিকে পুষ্পার যা তার ছেলের একটি সুন্দর স্কেচ পুষ্পাকে দেখালে সে নিজের জন্য একটি ফটো তাকে তৈরি করতে বলে, কিন্তু সেটা সে কাউকে বলতে বারণ করে। এরপর ছোট ফুলকে থানাতে যেতে বললে ফুল থানাতে যেতে চায় না এবং বলে যে হয়তো তার স্বামী এখন তাকে পেলেও স্বীকার করবে না। তখন মঞ্জু দাদি তাকে কিছু টাকা দিয়ে বলে যে এটা ফুলের মেহনতের টাকা, কেননা ফুলের বানানো কালাকাঁদ খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। অপরদিকে পুষ্পার ফটোটি অফিসারের কাছে রেডি হয়ে আসলে সে পাতিলা থানাতে ফোন করে এবং সেখান থেকে জানতে পারে যে চুড়িটি পুষ্পা বিক্রি করেছিল সোনার দোকানে সেটিও জয়ার, কেননা জয়ার শাশুড়িমা সেটি চিনতে পেরেছে। এরপর অফিসার দীপকের বাড়িতে যায় এবং পুষ্পাকে থানায় তুলে নিয়ে আসে এবং দীপককে জানায় যে পুষ্পা আসলে জয়া এবং পাতিলার প্রদীপ সিং এর সাথে তার বিয়ে হয়েছিল এবং বিয়ের দিন বিয়ের সমস্ত গয়না নিয়ে সে পালিয়ে যায়। এবং এরপর তার মোবাইল ফোনটিও যখন পুলিশের হাতে এসে পড়ে তখন দীপক পুষ্পাকে প্রশ্ন করে যে মোবাইল ফোন থাকা সত্ত্বেও কেন সে নিজের বাড়িতে খবর দেয়নি। তখন অফিসার বলে যে পুষ্পা আসলে জয়া এবং সে সমস্ত মিথ্যা কথা বলে এতদিন পুলিশের চোখে ধুলো দেবার জন্য দীপকদের বাড়িতে রয়ে গিয়েছিল। আসলে সে হলো একজন পেশাদার চোর এবং গয়না বিক্রি করে সমস্ত টাকা তার গ্যাংয়ের কাছে পাঠায়। এতে দীপক পুষ্পার ওপর খুব রেগে যায় এবং ফুলের অপহরণের দোষ তার উপর লাগিয়ে দেয়। এরপর গুঞ্জন দীপকের কাছে আসে এবং তাকে দেখায় যে পুষ্পা ফুলের নামে একটি লিফলেট তৈরি করিয়েছে যাতে ফুলকে তাড়াতাড়ি খুঁজে পাওয়া যায়। আর এটাই হলো সেই স্কেচটি যেটির জন্য পুষ্পা তার যাকে রাজি করিয়েছিল এবং কাউকে না বলার জন্য বলেছিল। আর যেহেতু গুঞ্জনের প্রিন্টিং প্রেস আছে সে গুঞ্জনের এ ব্যাপারে সাহায্য নিয়েছিল। এর পরের সিনে দেখা যায় মঞ্জু দাদির দোকানের এক কাস্টমার সেই লিফলেটটি নিয়ে আসে এবং সে জোরে জোরে সেটি পড়তে থাকে, যেখান থেকে জানা যায় ফুলের শ্বশুরবাড়ির গ্রামের নাম ছিল সূর্যমুখী এবং যেটি সে কিছুতেই মনে করতে পারছিল না। তো এবার জিপিতে ফুলরা যায় কিন্তু কিছুতেই লিফলেটে দেওয়া নাম্বারটিতে ফোন লাগে না, কেননা ওটি পুষ্পার ফোন নাম্বার ছিল এবং পুলিশ সেটি রফত করে নিয়েছিল। তো তখনই সূর্যমুখী যাওয়ার একটি ট্রেন ছিল যাতে করে ফুলকে তার শ্বশুরবাড়ির গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। এরপর থানায় পুষ্পা সমস্ত কিছু পুলিশ অফিসারের কাছে বলতে থাকে। পুষ্পা হলো আসলে জয়া, যে পড়াশোনায় খুবই ভালো ছিল এবং তার নাম্বার ভালো আসাতে সে খেতিবাড়ি নিয়ে আগে পড়তে চেয়েছিল, কিন্তু তার মা গরিব হওয়ায় তার বিয়ে ঠিক করে দিয়েছিল এবং বলেছিল যে যদি স্বামী রাজি হয় তাহলে সে আগেও পড়তে পারবে এবং নিজে দিব্যি দিয়ে চলে যায়। জয়া আরো বলে যে প্রদীপ সিং এর প্রথম স্ত্রী পুড়ে মরেছিল কেননা তার বাচ্চা হচ্ছিল না, এমনকি পণে 10,000 টাকা কম হওয়ার কারণে প্রদীপ সিং সবার সামনে জয়ার মাকে গালিগালাজও করেছিল। তো জয়া বলে যে এরকম একজন মানুষ তাকে কখনোই আগে পড়াতে রাজি হতো না। এরপর যখন কনস্টেবল বলে যে এত কিছু জানা সত্ত্বেও কেন সে বিয়ের আগেই পালালো না, তখন জয়া বলে যে পালানোর কোন রকম কথা সে ভাবেনি এবং সে নিজের ভাগ্যের সাথে মানিয়ে নিয়েছিল। কিন্তু যখন দীপক সেই রাতে জোর করে তাকে ধরে ট্রেন থেকে নামিয়েছিল তখন সে সেই সুযোগটি হাতছাড়া করতে চায়নি। জয়া আরো বলে যে হেমা ত্রিপাঠী তার নিজের দিদি এবং সে তার চুড়ি বিক্রি করে তাকেই টাকা পাঠিয়েছিল যাতে সে জয়ার কোর্স আর হোস্টেলের খরচা চালাতে পারে, যেটাতে হেমা তাকে সাহায্য করেছিল। কম্পিউটারের দোকান থেকে সে নিজের কোর্সের অ্যাপ্লিকেশন ভরেছিল যা কিনা 3 দিনের মধ্যে শুরু হবে এবং মূর্তি থেকে দেরাদুনের টিকিটও সে পুলিশ অফিসারকে দেখিয়েছিল, কেননা দেরাদুনই হলো সেই জায়গা যেখানে সে নিজের নামে দাখিলা করিয়েছিল। এরপর দীপক জয়াকে বলে যে কেন সে সত্যি কথাটা তাদেরকে বলল না। তখন জয়া বলে যে সে তার মায়ের থেকেও সামান্য একটু সময় চেয়েছিল শুধুমাত্র জীবনে কিছু করবার জন্য, কিন্তু সে সেইটিও পায়নি। সে শুধুমাত্র কিছুদিন লুকিয়ে থাকতে চেয়েছিল যাতে করে সে তার লক্ষ্যে পৌঁছাতে পারে। এমনকি দীপকের ফুলের জন্য চিন্তায় সে গুঞ্জনের সাহায্য নিয়ে ফুলের নামে সেই লিফলেট তৈরি করায় যাতে করে ফুলের খোঁজ পাওয়া যায়। তখনই জয়ার মনে পড়ে তার ফোনটি তো এখন তার কাছে নেই, কেউ যদি ফুলের খবর পায়
তাহলে সে অবশ্যই তাকে ফোন করবে। তো এতে অফিসার সেই ফোনটিতে ফোন করে এবং জানতে পারে যে ফুলকুমারী পাতিলা স্টেশনে আছে। এরপর সবাই ফুলকে খুঁজতে যাওয়ার জন্য যেতে লাগলে অফিসার জয়াকে যেতে দেয় না এবং তাকে রেখে দেয় যাতে তার স্বামী এসে তাকে নিয়ে যায়। কিন্তু জয়া অফিসারকে জানায় যে সে তার সবকিছু রেখে দিতে পারে, কিন্তু যেন তার স্বামীর সাথে তাকে না পাঠায়। এরপর জয়ার স্বামী প্রদীপ সিং থানায় এসে তার গায়ে হাত তোলে এবং জয়ার গয়না সব সে নিয়ে নেয়। এরপর প্রদীপ সিং জোর জবরদস্তি করে জয়াকে নিয়ে যেতে চাইলে অফিসার তাকে থামিয়ে দেয় এবং তাকে জানায় যে কারোর ইচ্ছার বিরুদ্ধে কাউকে নিয়ে যাওয়া আইন বিরুদ্ধ এবং সেটি যদি প্রদীপ সিং করে তাহলে তাকে তার শাস্তি পেতে হবে। এতে প্রদীপ সিং ইচ্ছা থাকা না সত্ত্বেও চলে যেতে বাধ্য হয়। এরপর জয়া তার গয়না অফিসারকে দিতে গেলে সে তাকে বেস্ট উইশেস জানায় এবং তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করে। কিন্তু জয়া যাওয়ার সময় একটি চুড়ি আর মঙ্গলসূত্রটি থানায় জমা করে যায়। এরপর তাড়াহুড়ো করে দীপক স্টেশনে গেলে সে জানতে পারে যে পাতিলার ট্রেন তো ছেড়ে দিয়েছে এবং আবার রাতের বেলা ট্রেন আছে। তখন কিছু বুঝতে না পেরে যখন দীপক আর তার বন্ধুরা বাসে যাওয়ার জন্য তোড়জোড় করতে থাকে, তখন পেছন থেকে ফুলের ডাক শুনে দীপক দাঁড়িয়ে পড়ে এবং ফুলকে সে বাড়িতে নিয়ে আসে। ফুলকে খুঁজে পাওয়াতে সবাই খুব খুশি হয় এবং মঞ্জু মাসিও ফুলের কথা ভেবে তাকে মনে করতে থাকে। এর মধ্যে জয়ারও কলেজে যাওয়ার সময় চলে আসে এবং সবাইকে বিদায় জানিয়ে সেও তার কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তো এরকম ভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারো, আর ভিডিওটিকে তোমরা চাইলে লাইক করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দিতে পারো। আর এইরকম নতুন নতুন মুভি, ওয়েব সিরিজ, এইসবের লেটেস্ট ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তো আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিওর এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণের জন্য টাটা।